প্রাপ্তির কথা শুনে অভ্র মুচকি হেসে, আচ্ছা আমি কোন রুমে থাকবো সেটা দেখিয়ে দাও। আসিফ, তুমি আমার সাথে আসো, আমার পাশের রুমটাই তোমার। প্রাপ্তি আগেই ঠিক করে রেখেছে। সিয়াম বাহিরে থেকে এসে অরণিকে ডাকছে। অরণি এসে, এতক্ষণ লাগে আসতে? বাহিরে বের হলে কি তোমার বাসায় আসার কথা মনে থাকে না, তাই না? তোমার সাথে তো আয়ান ভাইয়াও থাকে, কই উনি তো বাহিরে গিয়ে ফালতু সময় কাটায় না। সিয়াম, আস্তে কথা বলো না, সবাই শুনলে কি ভাববে? অরণি, শুনোক না, সবাই শুনলে যদি তোমার একটু উন্নতি হয় আর কি। প্রাপ্তি আর নীলিমা বেগম এসে, নীলিমা বেগম, কিরে তুই সিয়ামের সাথে এইরকম চিল্লাচিল্লি করছিস কেন? বাসায় অনেক গেস্ট, তারা কি ভাববে? অরণি, আম্মু তুমি এর মাঝে কথা বলো না। প্রাপ্তি, ঠিক আছে আমরা কথা বলবো না, তোরা রুমে গিয়ে ঝগড়া কর, মারামারি কর, আমাদের কিছু যায় আসে না। আর সিয়াম ভাইয়া, বউয়ের প্রতি একটু কেয়ার করতে শিখুন। সিয়াম, আপু আপনি বলেন, আমার কাজ থাকলে তো আমায় বাহিরে যেতেই হবে, কিন্তু অরণি শুধু শুধু আমায় বকা দিচ্ছে। আয়ান এসে, এই তোমরা সবাই পরে কথা বলো, সিয়াম তুমি আমার সাথে আসো। প্রাপ্তি, তুমি যাবে? চলো মজার জিনিস দেখাবো। সবাই গিয়ে আসিফের রুমের দরজার সামনে। আয়ান, চুপ করে সবাই শোনো, ভাইয়া নীরার সাথে কথা বলছে, আমরা সবাই গিয়ে একটু ডিস্টার্ব করে আসি। সবাই রুমে ঢুকে। আয়ান, ভাইয়া আপনি কি করছেন? আসিফ সবাইকে দেখে তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামিয়ে, কই কিছু করছি না তো। সিয়াম, ভাইয়া মনে হচ্ছে কারো সাথে ফোনে কথা বলছিলেন। আয়ান সিয়ামের দিকে তাকিয়ে, আরে সিয়াম তুমি কি বলছো? ভাইয়া তো কিছু করছিল না। সমস্যা নেই ভাইয়া, আমরা এখন বসে আপনার সাথে আড্ডা দিব। আয়ানের কথাগুলো শুনে সবাই মিটমিট করে হাসছে। আসিফ, হ্যাঁ সমস্যা নেই। অভ্র, ফ্রেশ হয়ে এসে, আমিও কিন্তু আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে। অভ্র, ভাইয়া নীরা ভাবির সাথে ঠিকঠাকভাবে কথা হয় তো, নাকি এখানেও আপনার লজ্জার ব্যাপার স্যাপার আছে? আসিফ, আমতা আমতা করে, অভ্র তুমি কি যে বলো না। অভ্র, ভাইয়া আমি কি খারাপ কিছু বলে ফেললাম? আচ্ছা ভাবির খবর আমরা না নিলে কে নিবে? আসিফ, আমার কথা বাদ দাও, নিজে বিয়ে করছো না কেন? সব কিছু তো ঠিক আছে, বিয়েটা করে ফেলো। সবাই বসে আসিফের রুমে আড্ডা দিচ্ছে। নীলিমা বেগম রেশিকে বলল, রেশি, আসিফের রুমে সবাই আড্ডা দিচ্ছে, একটু ডেকে আনো তো। সবাই খাবে কখন? আমি খাবার দিয়ে দিচ্ছি, কষ্ট করে সবাইকে ডাকো। রেশি, জি আন্টি, আপনি খাবার রেডি করেন, আমি সবাইকে ডেকে আনছি। রেশি আসিফের দরজায় দাঁড়িয়ে, ভাবি খাবার খেতে সবাইকে ডাকছে। প্রাপ্তি, রেশি ভিতরে আসো, কিভাবে যে একা একা পড়ে থাকো বুঝি না, কোথাও যেতে বললেও যায় না, আসো ভিতরে আসো। অভ্র রেশির দিকে তাকিয়ে, কেমন আছো রেশি? বিকেলবেলা এক ঝলক দেখা দিয়ে কোথায় যে হারিয়ে গেলে। রেশি, ভাইয়া আন্টি ডাকছে খাবার খাওয়ার জন্য, পরে কথা বলি। সবাই উঠে গেল খাবার খেতে। আজাদ সাহেব এসে বসলেন খাওয়ার জন্য। আয়ান, কালকের আয়োজন কেমন চলছে? কোনো সমস্যা হবে না তো? আয়ান, বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। সিয়াম, তোমার অফিস থেকে ছুটি নিয়েছো? সিয়াম, হ্যাঁ আজকেই ছুটি নিলাম, 3 দিনের জন্য। সকাল থেকেই সবাই অনেক ব্যস্ত। প্রাপ্তির সকাল থেকে একবারও আয়ানের সাথে দেখা হয়নি। ডেকোরেটরের লোকের সাথে আঠার মতো লেগে থাকতে হচ্ছে। আজাদ সাহেব অনেক আশা নিয়ে সব দায়িত্ব আয়ানের উপর দিয়েছে, ঠিকঠাকভাবে পালন করতেই হবে। অভ্রকে আয়ান স্টেজ সাজানোর জন্য ফুল আনতে পাঠিয়েছে। সিয়াম আর অরণি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে নীরাদের বাড়ি গেল। আয়ান এসে ড্রয়িং রুমে বসতে বসতে, রেশি 1 কাপ চা দাও তো। প্রাপ্তি চা হাতে করে এসে, রেশি তুমি বসো, আমি নিয়ে এসেছি। আমি জানতাম স্যার এখন এসে চা চাইবে, তাই সাথে করে নিয়ে এসেছি। আয়ান মুচকি হেসে, কিভাবে তুমি আমার মনের কথাগুলো বুঝো বলো তো? এমন সময় দরজায় দাঁড়িয়ে সুমি বলল, আয়ান এই কথাটা আগে আমাকেও বলতে তাই না? এখন বউ পেয়ে তো সব ভুলে গেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। প্রাপ্তি তো বিশ্বাসই করতে পারছে না। সে সুমিকে দেখছে, একবার আয়ানের দিকে তাকাচ্ছে, আরেকবার সুমির দিকে। আয়ান সুমির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। সুমি, প্রাপ্তি আমি কি দরজায় দাঁড়িয়ে থাকবো, ভিতরে আসতে বলবে না? প্রাপ্তি এগিয়ে গিয়ে, আরে না না ভাবি, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন বুঝতে পারছি না, তাই থমকে দিয়েছিলাম। জড়িয়ে ধরে, কতদিন পর তোমাকে দেখলাম, কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না। তোমার ভাইয়া গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আসছে, তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। রুমকি দৌড়ে এসে, মামনি। প্রাপ্তি মামনি কথাটা শুনেই পাশের দিকে তাকিয়ে দেখে রুমকি। রুমকিকে দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে নিয়ে, আম্মু তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখেছি। রুমকি, মামনি আমি একা আসিনি, আম্মু আব্বুও আসছে। প্রাপ্তি, তাই কোথায়? পিছনে আসছে। আকাশ আর নিহাতকে সালাম দিয়ে ঝিনুককে জড়িয়ে ধরে বাসার ভিতরে ঢুকল। ঝিনুককে দেখে আয়ানও অবাক হয়ে আছে। ঝিনুক এসে আয়নকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সবাই এসে ড্রয়িং রুমে ঝড়ো হয়ে দাঁড়িয়ে আয়ানদের দেখছে। আয়ানও নিজের চোখের পানিগুলো লুকোতে পারল না। আকাশও এসে ভাই বোনকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। ঝিনুক, কতদিন পর তোকে দেখেছি, কতটা বদলে গেছিস তুই। তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে না?
আয়ান, তুইও তো আমাকে ফোন দিসনি, তাই আমারও একটু অভিমান হয়েছিল তোর ওপর। ভাইয়া, তুই বাচ্চাদের মতো কেন কান্না করছিস? 2 বছর পর তোদের দেখা পেয়েছি, তাই আজকের দিনে আমি কাঁদতে চাই না আর। রুমকি আয়ানের কাছে এসে, মামা, তুমি তোমার ছোট আম্মুকে ভুলে গেছো? আয়ান নিজের চোখের পানি মুছে রুমকিকে কোলে নিয়ে, না আম্মু, তোমায় একটুও ভুলিনি। আমার আম্মু দেখছি কত বড় হয়ে গেছে। নেহাদের দিকে চোখ পড়তেই, আরে ভাইয়া, তুমি কেমন আছো? তুমি দেখছি কোনো কথাই বলছো না। নেহাদ, কি করে বলবো? তোমাদের ভাই বোনদের দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি। নীলিমা বেগম কাছে আসতেই সুমি জড়িয়ে ধরে, আন্টি কেমন আছেন? নীলিমা বেগম, তোমাদের দেখে এখন অনেক ভালো আছি। প্রাপ্তি, ঝিনুক, নেহাদ আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নেহাদ ঋষিকে দেখে, আয়ান, এ তোমাদের কি হয়? ঋষি নেহাদকে দেখে ভয় পেয়ে আছে। নেহাদ ভাইয়া কি সব বলে দিবে? আয়ান ভাইয়া আর ভাবি যদি আমায় ভুল বুঝে? আয়ান, ভাইয়া তুমি কি ওকে চিনো নাকি? নেহাদ, হ্যাঁ, ওকে আমি অনেক আগে থেকেই চিনি, এমনকি ও তো। নীলিমা বেগম, আচ্ছা বাবা, তোমরা পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তি, তুই ওদেরকে রুম দেখিয়ে দে, সবাই ফ্রেশ হয়ে নেক। অরণি আর সিয়াম আসতেই, ওই তো অরণি আর সিয়াম এসে গেছে। অরণিকে দেখে সবাই ওদের সাথে কথা বলেছে। কথা শেষ করেই প্রাপ্তি সবাইকে রুমে নিয়ে গেল। ঝিনুক নিহাদকে চুপচাপ থাকতে দেখে, নিহাদ, তখন থেকে দেখছি ওই মেয়েটাকে দেখে চুপ করে আছো, কিন্তু কেন? মেয়েটাকে তুমি কিভাবে চিনো? নিহাদ, ঝিনুক, আমি ফ্রেশ হয়ে আসি, পরে তোমায় বলবো। প্রাপ্তি, নেহাদের কথাগুলো কেমন যেন মাথায় গেঁথে গেছে। ঋষিকে ভাইয়া কিভাবে চেনে? আয়ানকে একবার বলে দেখি। আয়ান ফোনে কথা বলছে। প্রাপ্তিকে দেখে, কিছু বলবে? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। আয়ান কল কেটে দিয়ে, বলো, কি হয়েছে? মন খারাপ? আমার লক্ষ্মী বউটার তো মন খারাপ হওয়ার কথা না, সবাইকে পেয়ে তো খুশি থাকার কথা। প্রাপ্তি, নেহাদ ভাইয়ার কথাটা তোমার মনে আছে? ঋষিকে নাকি উনি চেনে। উনি যখন কথাটা বলছিল, ঋষির মুখের দিকে একবার দেখেছ? কেমন যেন ভয়ে ভয়ে ছিল। আয়ান কাছে এসে প্রাপ্তির গাল দুটোকে 2 হাত দিয়ে ধরে, ঠিক আছে, আমার বউটার চিন্তা করার দরকার নেই, আমি পরে নেহাদ ভাইয়ার কাছ থেকে সব কিছু জেনে নিব। এইবার একটু হাসো, আমার বউয়ের হাসি মুখটাই যে আমার কাছে সব। প্রাপ্তি মুচকি হেসে আয়ানের বুকে মাথা রেখে, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আয়ান, থ্যাঙ্কস কিসের জন্য মহারানী? প্রাপ্তি, আমার আবদারটা রাখার জন্য। আয়ান, এর জন্য শুধুই মাত্র থ্যাঙ্কস, আর কিছু না? প্রাপ্তি, তাহলে আর কি? আয়ান, আর হচ্ছে ওই তোমার ওই 2 ঠোঁট আমার 2 ঠোঁটের সঙ্গে এক করতে চাই। প্রাপ্তি লজ্জা পেয়ে, তোমাকে কাল কি বলেছি ভুলে গেছো? আয়ান প্রাপ্তিকে সরিয়ে দিয়ে, না ভুলিনি, কিন্তু আমার যে ইচ্ছে করে আমার বউকে একটু কাছে পেতে। প্রাপ্তি, আমি মানুষ, পাথর নয়। প্রাপ্তি, আমি জানি, এতদিন যখন সহ্য করেছো, তাহলে আরেকটু করো প্লিজ। আয়ান, ওকে, আমার একটা কথা রাখবে? প্রাপ্তি, বল না, কি কথা? আয়ান, তুমি কখনো সাজো না, আজ হলুদের অনুষ্ঠানে একটু সাজবে প্লিজ, আমার জন্য না হয় এইটুকু কষ্ট করো। কথাটা বলে আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আয়ান প্রাপ্তির হাতে দিয়ে, এইগুলো তোমার জন্য, এখানে সব কিছু আছে, তুমি সেজে নিও। আয়ান বাহিরে চলে গেল। প্রাপ্তি প্যাকেটটা হাতে নিয়ে সেইখানেই দাঁড়িয়ে আছে। অরণি প্রাপ্তিকে ডাকতে এসে দেখে প্রাপ্তি প্যাকেট হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। অরণি, আপু, তোর কি হয়েছে? এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টরা অকেই এসে গেছে, আম্মু তোকে ডাকছে। আচ্ছা আপু, আজকেও তুই সাজগোজ কিছুই করবি না? আয়ান ভাইয়াও যে কিভাবে এইসব পাগলামো সহ্য করে বুঝি না। প্রাপ্তি প্যাকেটটা খাটের উপর রেখে দিয়ে, তোর ভাইয়ার ধৈর্য শক্তি হয়তো একটু বেশি, তাই আমার মতো মেয়েকে তার কপালে জুতেছে। আচ্ছা চল, আম্মু কেন ডাকছে দেখি। অভ্র এসে নীলিমা বেগমকে, আন্টি, আমার জন্য 1 কাপ চা দিয়েন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিহাদও নিজের রুম থেকে ফোনে কথা বলতে বলতে আসছিল। অভ্র নীলিমা বেগমকে কথাটা বলেই নিজের রুমে যেতে নিহাদের সাথে ধাক্কা খেতে নিহাদের হাত থেকে ফোনটা পড়ে গেল। নিহাদের মুখের দিকে না দেখে অভ্র নিচু হয়ে ফোনটা নিচ থেকে নিয়ে নিহাদের হাতে দিতেই চমকে গেল। নিহাদও অভ্রকে দেখে কম অবাক হলো না। অনেকক্ষণ চুপ করে থেকে, নিহাদ, তুমি এইখানে? অভ্র, ভাইয়া আপনি এইখানে? আয়ান রেডি হয়ে এসে, কিরে অভ্র, তুই এখনো রেডি হয়ে আসিসনি কেন? তোকে বলছি না তুই রেডি হয়ে এসে আসিফ ভাইয়াকে রেডি দৌড়াতে হবে? অভ্রকে নিহাদের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলল, অভ্র, তোকে তো পরিচয় করাতে ভুলেই গেছি, ইনি হচ্ছেন আমার দুলা ভাই, আমার বড় আপুর হাজব্যান্ড, আর ভাইয়া এ হচ্ছে। আয়ান বলার আগেই নিহাদ মুচকি হেসে বলল, মাহবুবুর রহমান অভ্র। আয়ান আশ্চর্য হয়ে, ভাইয়া তুমি ওকে চিনো নাকি? নিহাদ, অভ্র, আমি কি তোমাকে সত্যিই চিনি? অভ্র কিছু না বলে, আয়ান আমি রেডি হয়ে আসছি বলেই অভ্র নিজের রুমে চলে গেল। গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। অভ্র আর আকাশ আসিফকে রেডি করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। সবাই রেডি হয়ে বেরিয়ে এলো।
ঋষিকে দেখে অভ্র হাঁ করে তাকিয়ে আছে। আয়ান সবাইকে ড্রয়িং রুমে দেখতে পেয়ে প্রাপ্তিকে না দেখে, অরণি, তোমার আপু কই, তাকে তো দেখছি না। নীলিমা বেগম এসে, এই মেয়েটা যে কি করছে আল্লাহই ভালো জানে। আয়ান, তোমরা সবাই ছাদে যাও, আমি প্রাপ্তিকে নিয়ে আসছি বলেই আয়ান প্রাপ্তির রুমের দিকে এগোতেই প্রাপ্তি রুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তিকে দেখে আয়ান হাঁ করে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তার মনের অপসরই তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। সবাইও কম অবাক হয়নি প্রাপ্তিকে দেখে। সুমি আয়ানকে এইভাবে থাকতে দেখে আয়ানের কাছে এসে, হাঁ বন্ধ করো, নাহলে মশা ঢুকে যাবে। আয়ান লজ্জা পেয়ে মন না চাইলেও প্রাপ্তির দিক থেকে চোখ ফিরিয়ে নিল। নীলিমা বেগম, কি রে প্রাপ্তি, এত দেরি হলো কেন? প্রাপ্তি, রেডি হতেও তো সময় লাগে তাই না? তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো। সবাই ছাদে চলে গেল। নিহাদ বারবার অভ্র আর ঋষির দিকে তাকাচ্ছে। ঋষি চুপচাপ হয়ে অরণির সাথে বসে আছে। অভ্র আয়ানের সাথে বিভিন্ন কাজে হেল্প করছে। সবাই একে একে আসিফকে হলুদ লাগাচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে। আজাদ সাহেব আয়ান আর অভ্রকে ডেকে নিয়ে যা যা নিয়মনীতি আছে সব কিছু তাড়াতাড়ি শেষ করবে, রাত যেন বেশি না হয়। অভ্র, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। ঝিনুক নিহাদের অস্বাভাবিক আচরণ দেখে ঝিনুক চুপ করে না থেকে, এই তোমার সমস্যা কোন জায়গায় বলো তো? আসার পর দেখছি গোয়েন্দাগিরিতে নাম লিখিয়েছ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইখানে আসিফের বিয়ের এনজয় করতে আসনি, এসেছ গোয়েন্দাগিরি করতে। চোখগুলোকে একবার এই দিকে আর একবার ওই দিকে করছো, সবাই কি ভাববে বলো তো? নিহাদ, চুপ করবে? চোখগুলো কোথায় নিয়ে থাকো সেটা বলো। ওই যে আয়ানের পাশের ছেলেটার দিকে তাকাও, ওকে চিনতে পারো কিনা দেখো। ঝিনুক বিরক্তিকর ভাব নিয়ে তাকাতেই আশ্চর্য হয়ে, অভ্র? নিহাদ, অভ্র। ঝিনুক, ও এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। ওর সাথে তুমি কথা বলোনি? দাঁড়াও, আমি গিয়েই ওর সাথে কথা বলছি। কথাটা বলেই ঝিনুক উঠতেই নিহাদ হাত ধরে, বসো এখানে। ওর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ও আয়ানের সামনে আমাকে না চিনার ভাব করছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। ঝিনুক, কিন্তু অভ্র এইখানে কার রিলেটিভ হয়? প্রাপ্তিদের? না, তোমার ছোট ভাইয়ের, মানে আয়ানের বেস্ট ফ্রেন্ড। আয়ানের হয়েইছে এই বাড়িতে। ঝিনুক, তাহলে সমস্যা নেই, একজন আরেকজনের ফ্রেন্ড হতেই পারে। জীবনে চলার পথে কত মানুষ আসে আর যায়। তবে অভ্রকে অনেকদিন পরে দেখে আমার খুব ভালো লাগছে। ছেলেটার সহ্য শক্তি অনেক। ওর জায়গা অন্য কেউ থাকলে সেদিনের অপমানে ভেঙে পড়ত, কিন্তু অভ্র নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে নিয়েছিল। তবে মেয়েটা জানতেই পারল না মেয়েটা অভ্রকে বিয়ে না করে কত বড় ভুল করেছে। অভ্রর মতো এরকম ছেলে কয়জনের ভাগ্যে জোটে? নিহাদ একটু চুপ করে থেকে, আচ্ছা ঝিনুক, আমি যদি বলি সেই দিনের মেয়েটা আজ এখানেও আছে, তুমি কি অবাক হবে? ঝিনুক একটু জোর গলায়, কি অবাক হব না মানে? ওই মেয়েকে পেলে আমি আগে এইটা জিজ্ঞাসা করতাম, অভ্রর কোন দিকে কম আছে? অভ্রকে কেন সেই দিন সবার সামনে অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে? মানুষের সামনে হাসির পাত্র বানিয়েছে কেন? সেই দিন অভ্রর মা বাবাকে কতটা হেনস্থা হতে হয়েছে? কই মেয়েটা, আমাকে একবার দেখিয়ে দাও তো। আজকে মেয়েটা আমার সব প্রশ্নের আনসার দিতেই হবে। নেহাদ, ঝিনুক প্লিজ এখন চুপ করো, তুমি এখন কোনো ঝামেলা করো না প্লিজ। ওদের বিয়েটা মিটে যাক, তারপর না হয় এইসব নিয়ে কথা বলা যাবে। তুমি আগে এইটা বলো, মেয়েটাকে, আমি মেয়েটাকে দেখতে চাই। ঋষি, আয়ানদের সাথে যে মেয়েটা থাকে সেই মেয়েটা। ঝিনুক নিহাদের কথা শুনে অবাক হয়ে, কি বলো ঋষি? আচ্ছা আয়ান কি এই মেয়ের ব্যাপারে সব জানে? সেটা তো জানি না। আয়ান প্রাপ্তিকে চোখ দিয়ে ইশারা করলো নিচে যাওয়ার জন্য। ইশারা করে আয়ান নিচে চলে গেল। প্রাপ্তিও নিচে নিজের রুমে আসতেই দেখে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতেছে। আয়ানকে দেখে নিজের কোমরে হাত দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, এখন তোমার ডাকার সময়? সবাই কি ভাববে বলো তো? সবার চোখকে ফাঁকি দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। প্রাপ্তির কথা শেষ হতেই আয়ান প্রাপ্তিকে হেঁচকাটান দিয়ে নিজের কাছে নিয়ে এসে প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে, মহারানী, তুমি আমার জন্য সেজেছ, কিন্তু আমার সামনেই আসছো না, লজ্জা পাচ্ছ? মোটেও না, লজ্জা পাওয়ার কি আছে? সেটাই তো, তাহলে দূরে দূরে থাকছো কেন? প্রাপ্তি কিছু না বলে চুপ করে আছে, আর মনে মনে ভাবছে আয়ানকে কি করে যে বুঝাই। প্রাপ্তি, চলো না উপরে যাই, সবাই হয়তো আমাদের খুঁজছে। আকাশ এই পাশোপাশ তাকিয়ে, সুমি, আয়ান কোথায়? সুমি, প্রাপ্তিও তো দেখছি এখানে নাই, হয়তো দেখো দুজনে লুকিয়ে প্রেম করছে। ঋষি, যাও তো ওদেরকে ডেকে নিয়ে আসো। ঋষি মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে উঠে সিঁড়ির দিকে এগোতেই অভ্র ও আসিফের কাছে যাচ্ছিল, এমন সময় ঋষি অভ্রর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই অভ্র ধরে ফেলল।
রেশি লজ্জা পেয়ে নিজেকে অভ্রর কাছ থেকে ছাড়িয়ে, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। অভ্র, আমার মনে হয় তুমি ইচ্ছে করেই আমার সাথে ধাক্কাটা খেয়েছো, কি ঠিক বলছি তো? রেশি, না না ভাইয়া, বিশ্বাস করুন, আমি আপনাকে একদম দেখতে পাইনি। আমি তো ভাইয়া আর ভাবিকে ডাকতে যাচ্ছিলাম। তাই? তার মানে তুমি ভালোবাসার মাঝখানে ডিস্টার্ব করতে যাচ্ছিলে? না ভাইয়া, সত্যি বলছি, আমি ইচ্ছে করে যাচ্ছি না। সুমি ভাবি আমাকে বলল তাদের ডেকে আনতে। না, তুমি মিথ্যা বলছো। ছি রেশি, এটা কি তুমি ঠিক করছিলে? দুজন মানুষ একান্তে সময় কাটাচ্ছে, আর তুমি? আমি ভাবতেই পারছি না। রেশিকে খ্যাপানোর জন্য কথাগুলো বলেই অভ্র মিটমিট করে হাসতে থাকলো। রেশি অভ্রর কথা শুনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। উনি কেন আমায় এগুলো বলছে? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? ওরাই তো আমাকে যেতে বলল। কেন উনি বিশ্বাস করছেন না? কথাগুলো ভাবতেই রেশির চোখের কোণে পানি এসে গেছে। অভ্র, সেই দিন আমিও কান্না করেছিলাম। হয়তো এই কান্না আমি কাউকে দেখাতে পারিনি। তোমরা মেয়েরা যখন যেভাবে খুশি কাঁদতে পারে, কিন্তু আমরা ছেলেরা কখনোই কাঁদতে পারি না। নিজেদের যন্ত্রণাগুলো নিজেদের মনের কোঠরেই রাখতে হয়। রেশি, কেন সেই দিন আমাকে এত কষ্ট দিলে? সব কথার মাঝে এই কথা একটু জোরে মুখ থেকে বেরিয়ে গেল। রেশি কথাটা শুনেই মুখটা উঠিয়ে অভ্রর দিকে তাকিয়ে, ভাইয়া আপনি কিছু বলছিলেন? অভ্র বিব্রত ভাব নিয়ে, না তোমাকে না। কোথায় যাচ্ছিলে? যাও। রেশি, না আমি যাব না। ঠিক আছে চলো, আমি সহ যাচ্ছি। রেশি আর কথা বাড়ালো না, নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। ঠিক আছে চলো, আমি সহ যাচ্ছি। রেশি আর কথা বাড়ালো না, নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। দুজনের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অভ্র বারবার রেশির দিকে তাকাচ্ছে। রেশিও আর চোখে তাকিয়ে অভ্রকে দেখছে। রেশি, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? মানে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? রেশি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝালো। কি বলো, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই? এইটা তো আমি বিশ্বাস করতে পারছি না। কথা বলতে বলতে আবার দুজনে হাঁটতে লাগলো। আয়ান, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি তো। প্রাপ্তি আয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে একটু এগিয়ে আবার থমকে দাঁড়ালো। পিছনে ফিরে দেখে আয়ান মন খারাপ করে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি মুচকি একটা হাসি দিয়ে আবার দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান চমকে উঠে দেখে প্রাপ্তি চোখ দুটো বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করা ওই মায়াবী মুখটা যে কেউ প্রেমে পড়ে যাবে। ইচ্ছে করবে তাকে শত জন্মে ভালোবাসতে। ইচ্ছে করবে ওর মতো মানুষটাকেই সারা জীবন পাশে পেতে। ওকে দেখে নিজের চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। একটা পলক ফেললেই মনে হবে শত যুগ এই মায়াবী মুখটা দেখা হবে না। আয়ান আস্তে আস্তে নরম স্বরে, প্রাপ্তি, এই প্রাপ্তি, কি হয়েছে তোমার? প্রাপ্তি আয়ানের বুক থেকে মাথাটা উঠিয়ে আয়ানের মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করল। আয়ান প্রাপ্তির হাতটা মুখের সামনে থেকে সরিয়ে নিচে নামালো। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটো প্রাপ্তির দিকে এগিয়ে আনতে প্রাপ্তি চোখ বন্ধ করে ফেলল। আয়ান ঠোঁট প্রাপ্তির ঠোঁটের সাথে ছোঁয়া লাগাতেই অভ্র এসে, আয়ান তুই, কথাটা বলতেই আয়ান চমকে উঠে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, অভ্র তুই এই সময়? সরি, আমি কিছু দেখিনি। অভ্র রেশির দিকে তাকাতেই রেশি রুম থেকে বেরিয়ে গেল। প্রাপ্তিও লজ্জা পেয়ে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। অভ্রর প্রতি আয়নের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতেও পাচ্ছে না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রাপ্তির এত কাছে গেলাম, আর অভ্র এসে সব ভেস্তে দিল। সরি রে, আমি সত্যি তোদের এইভাবে ডিস্টার্ব করতে চাইনি। উপরের সবাই তোদেরকে না দেখতে পেয়ে ডাকছে। সরি বন্ধু, এই রকম সময় ডিস্টার্ব করার জন্য। আয়ান নিজের রাগটাকে কন্ট্রোল করে, নো প্রবলেম, রেশিকে দেখে একটু খারাপ লাগছে। অভ্র, আরে রেশি এখনো ছোট নাকি, ও সব বুঝে, হয়তো শান্ত ভাবখানি নিয়ে থাকে। আয়ান, তুই বুঝছিস না কেন? ও আমার ছোট বোনের মতোই, কখনো এইটা ভাবিনি ওকে আমি রাস্তার পাশে পেয়েছি, তাই একটু খারাপ লাগছে। আচ্ছা আয়ান, তুই যখন ওকে পেয়েছিস ও কি তখন বিয়ের পোশাকে ছিল, তাই না? চল ছাদে যাই। অনুষ্ঠান শেষ করে সবাই নিচে নেমে এলো। নীলিমা বেগম সবাইকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে। এই বাড়িতে এত গেস্ট, সবাইকে তো আর আলাদা আলাদা রুম দেওয়া যায় না। প্রাপ্তি নিচে এসে নীলিমা বেগমকে নিজের রুমটা আকাশদের আর অরণের রুমটা ঝিকুকদের দিতে বলল। সুমি এসে প্রাপ্তির কথা শুনে, প্রাপ্তি, একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, এক কাজ করো, যে যে আড্ডা দিতে চায় তাদের সবাইকে নিয়ে ছাদে চলো, আমরা সবাই আড্ডা দিব। অরণি, ভাবি তুমি ঠিকই বলছো, ঠিক আছে তোমরা সবাই যাও, আমি তোমাদের সবাইকে কফি বানিয়ে দিয়ে আসব। প্রাপ্তি, আম্মু তুমি ঘুমাতে যাও, আমি সবার জন্য কফি বানিয়ে নেব। সুমি, হ্যাঁ আন্টি, আমিও প্রাপ্তিকে হেল্প করব। নীলিমা বেগম মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সবাই উপরে চলে গেল। রেশিকে সোফায় বসে থাকতে দেখে প্রাপ্তি এসে, রেশি তুই যাবি না?
প্রাপ্তির কথাটা শুনে ঋষি তখনকার ঘটনার জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে। চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি ঋষির সাথে বসে নিচের দিক থেকে নিজের দিকে ঋষির মুখটা ফিরিয়ে, ঋষি, তুমি কি তখনকার ঘটনার জন্য লজ্জা পাচ্ছ? আমি খেয়াল করলাম এরপর থেকে তুই আমার আর তোর ভাইয়ার থেকে দূরে দূরে থাকছিস। ঋষি, এইখানে তো তোর কোনো দোষ নেই। মাঝে মাঝে আমরা না চাইতেও এমন ঘটনা ঘটে আমাদের সাথে। এখন চল, আমাদের সাথে আড্ডা দিবি। ঋষি, ভাবি তুমি যাও, আমি আসছি। প্রাপ্তি, ওকে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। কথাটা বলেই প্রাপ্তি উঠে চলে গেল। ঋষি বসে বসে নিহাদের কথা ভাবছে। সেই দিন উনি আমাকে দেখতে এসেছিলেন, অনেক কথাও বলেছিলেন আমার সাথে। কিন্তু যদি সব আয়ান ভাইয়াকে বলে, ভাইয়া আমায় কি ভাববে? অবশ্য ভাইয়াকে তো আমি সবই বলেছিলাম, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তারপরও কি আমায় ভুল বুঝবে? আমার কি তাহলে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোথাও যাবার জায়গা নেই। অভ্র চেঞ্জ করে ছাদে যাবে, তখনই দেখে ঋষি বসে আছে। ঋষির কাছে একটু এগিয়ে এসে, ঋষি, তুমি উপরে যাবে না? বসে বসে কি ভাবছ? অভ্রর কথা শুন ঋষি চমকে ওঠে। হ্যাঁ, তুমি কি কিছু ভাবছো নাকি? কথাটা শুনে ঋষি অভ্রর দিকে তাকালো। অভ্র, না, তুমি চুপচাপ বসে আছো দেখেই কথাটা বললাম। আচ্ছা চলো ছাদে যাই। ঋষি অভ্রর পিছন পিছন ছাদে গেল। আয়ান ঋষিকে দেখে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি আয়ানকে ইশারা করল ঋষির সাথে কথা বলার জন্য। সুমি অভ্র আর ঋষিকে একসাথে দেখে, আয়ান, একটা জিনিস খেয়াল করেছিস? ঋষি আর অভ্রকে কিন্তু খারাপ লাগছে না। দেখ দুজনকে কি সুন্দর মানিয়েছে। কথাটা শুনেই ঋষি অবাক হয়ে অভ্রর দিকে তাকালো। সুমি, ঋষি, তুমি কি আমার কথায় রাগ করেছ? ঋষি কিছু বলছে না, অভ্রর দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে। অভ্র ঋষির দিকে অসহায় মতো তাকিয়ে আছে আর ভাবছে, আমি তো চেয়েই ছিলাম তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে। কিন্তু সেই দিন কি এমন হলো তুমি আমাকে অসহায়ের মতো ছেড়ে দিয়ে আসলে? যেই দিন আয়ানের বাসায় আমি তোমাকে দেখলাম, সেই দিন আমার মতো অবাক কেউ হয়েছে কিনা কখনো আমি জানি না। দুজনের দিকে তাকিয়ে, অভ্র, তুই যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে ভাবি তোর সাথে সত্যিই ঋষিকে বিয়ে দিয়ে দিচ্ছে। আয়ানের কথা শুনে ঋষির থেকে চোখ ফিরিয়ে অভ্র কিছু না বলেই আকাশের সাথে গিয়ে বসল। সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেল কেউ টেরই পেল না। সকালবেলা সবাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসল। আসিফ রুম থেকে বেরিয়ে আসতেই নিহাদ বলল, আসিফ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে যা খুশি করতে পারো, পরে আর পারবে না, তখন মৃতদের মতোই থাকতে হবে, চাইলেই নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। ঝিনুক, এই তুমি কি বলতে চাইছো বলো তো? বিয়ের পর সবাই মৃত হয়ে যায়? আকাশ, ঝিনুক, নিহাদ কিন্তু কথাটা খারাপ বলেনি। বিয়ের পর ছেলেদের সব কিছুই চেঞ্জ হয়ে যায়, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। সুমি, আমি কিন্তু এইখানেই বসে আছি, আমি কি তোমাকে কোনো কিছু নিয়ে বারণ করেছি? এই প্রাপ্তি, তুই করেছিস আয়ানকে কখনো? আয়ান, সুইটহার্ট, প্রাপ্তি কিন্তু আমায় কোনোদিন কিছু বলেনি, আমি যেইভাবে ইচ্ছে হয়েছে সেইভাবেই চলেছি। প্রাপ্তি, ভাবি, আমি কি বারণ করব বলো? নিজের ইচ্ছে মতো চললেও খারাপ কিছু তো করে না, তাই আমার কখনো বারণ করতে হয়নি, শুধু চুপচাপ দেখেই যেতাম। সবার কথা শুনে আসিফ বলল, এই তো দেখছি পুরোই ঝামেলা। প্রাপ্তি, তোরা কি জেনে শুনে আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিস নাকি? প্রাপ্তি, ভাইয়া, তুই কি এখনো ছোট বাচ্চা? আজ তোর বিয়ে, এখন তো একটু সিরিয়াস হও। সিয়াম ফোনে কথা বলতে বলতে এসে, এই যে সবাই নাস্তা করতে এসে তো ভালোই আড্ডা দিচ্ছেন। মেয়ের বাড়ি থেকে নিশান ফোন করেছে আমরা কখন রওনা দিব, কিন্তু আপনারা সবাই যেভাবে আড্ডা দিচ্ছেন আজকে তো রওনা দিতে পারবো কিনা সন্দেহ আছে। আয়ান, সিয়াম কিন্তু ঠিক কথাই বলেছে, মেয়েদের তো আবার সাজতে সাজতে একদিন কাটিয়ে দেয়। অরণি, ভাইয়া, নিজের বউ সাজে না বলে আমাদেরকে কথাগুলো বলছো তাই তো? আকাশ, আচ্ছা সবাই যাও, রেডি হয়ে নাও, সিয়াম কিন্তু সত্যি বলছে, মেয়েদের বাড়িতে যেতে অনেক লেট হয়ে যাবে। আকাশের কথা শুনে সবাই উঠে গেল রেডি হওয়ার জন্য। প্রাপ্তিদের সবাই নীরাদের বাড়িতে পৌঁছালো। গাড়ি থেকে নেমে মেয়েরা সবাই বাসার ভিতরে ঢুকে গেল। নীরাকে আগেই সাজিয়ে রাখা হয়েছে। নীরার মা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হচ্ছে। প্রাপ্তি নীরার রুমে আসতেই নীরা সালাম দিয়ে জড়িয়ে ধরে, আপু কেমন আছেন? আমি তো ভালো, তোমার অবস্থা কি? অরণি এসে, বাহ, বড় ননদকে পেয়ে আমার একটু খবরও নিল না, আমি কিন্তু রাগ করতেছি। নীরা মুচকি হেসে, না আপু, আমি তো জিজ্ঞাসা করতেছিলাম বড় আপুকে, এর আগেই তো আপনি চলে আসলেন। অরণি, আমাকে আর বুঝাতে হবে না, তবে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর ক্রেডিটটা কিন্তু আয়ান ভাইয়ার। চুপ করতো। নীরা, আসো, তোমাকে সুমির সামনে। ইনি হচ্ছে তোমার আয়ান ভাইয়ার বড় ভাবি, ইনি বড় আপু ঝিনুক, এই হচ্ছে ঋষি, তোমার আরেকটা ছোট বোন। প্রাপ্তি নীরাকে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিল। আয়ান ভিতরে এসে ঋষিকে দেখতে পেয়ে, ঋষি, তোর ভাবি কোথায়? ঋষি, ভাইয়া, ভাবি তো নীরা আপুর রুমে আছে। আয়ান নীরার দরজার সামনে গিয়ে দেখে প্রাপ্তি সবার সাথেই কথা বলছে। আমি কি ভিতরে আসতে পারি?
অরণি দরজার দিকে তাকিয়ে, কেন আসতে চাইছো তা তো বুঝি, নিজের মানুষকে না দেখলে কাকে দেখব? তবে আমি সত্যিই নীরাকে দেখতে আসছি। নীরাদের ফ্যামিলির অনেকেই এবং তার কাজিনরা জিজ্ঞাসা করতে লাগলো, ইনি কে? নীরার কাজিনদের বিড়বিড় করে বলল, ওই যে বড় আপু দাঁড়িয়ে আছে, ওনার হাজব্যান্ড। নীরার কাজিন অবাক হয়ে, কি বলিস? দেখে তো মনে হচ্ছে এখনো বিয়েই করেনি, দেখলে তো যে কোনো মেয়েই ক্রাশ খাবে। নীরা, তুই একটু চুপ কর, আপু শুনলে না তোর 12টা বাজাবে। আয়ান, নীরাকে তো অনেক সুন্দর লাগছে, কি বলো প্রাপ্তি? আসিফ ভাইয়া তো আজ চোখ ফিরাতেই পারবে না। কথাটা বলে শেষ করতেই আকাশ, নিহাদ আরও কয়েকজন মুরব্বী নীরার রুমে এসেছে বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়িয়ে শেষ করে সবাই বাহিরে চলে গেল। নিহাদ আয়ানকে প্রাপ্তির সাথে দাঁড়িয়ে থাকতে দেখে, ভাই তুই একটা জিনিস, বউকে তোর চোখের আড়াল হতেই দিবি না। বউয়ের গন্ধ শুকে ঠিকই জায়গা মতো চলে এসেছিস। যাই, আমার বউটা কোথায় একটু খুঁজে দেখি। বলেই নিহাদ রুম থেকে বেরিয়ে গেল। বিয়ের সব আয়োজন শেষ করে আসিফদের বাড়িতে ফিরার ফালা। নীরাকে বাসা থেকে বের হতেই প্রাপ্তি দাঁড়িয়ে গেল। আসিফ প্রাপ্তিকে দাঁড়াতে দেখে, প্রাপ্তি দাঁড়িয়ে পড়লি কেন? আয়ানের জন্য নাকি? আয়ান তো একটু আগেই বাহিরে গেল। ভাইয়া, আমার ফোনটা মনে হয় নীরার রুমে রেখে আসছি, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। প্রাপ্তি নীরার রুমে গিয়ে ফোনটা নিয়ে আসতেই একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে ফোনটা নিচে পড়ে গেল। ছেলেটার মুখ দেখার আগেই ছেলেটা সরি বলে নিচের দিক থেকে ফোনটা নিয়ে দাঁড়িয়ে প্রাপ্তির হাতে দিতেই ছেলেটার দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে হাঁপাতে শুরু করলো। আসিফ এগিয়ে এসে প্রাপ্তিকে ধরে, প্রাপ্তি কি হয়েছে তোর? এই রকম চিৎকার দিয়েছিস কেন? কেউ আয়ানকে ডাকো তো। ছেলেটা ভয় পেয়ে কিছু না বলেই এইখান থেকে সরে গেল। আসিফ প্রাপ্তির অবস্থা দেখে ছেলেটার দিকে খেয়াল করেনি। আয়ান এসে, প্রাপ্তি কি হয়েছে তোর? আসিফ, ভাইয়া আমিও তো বুঝতে পারছি না, একটা ছেলেকে দেখেই এই রকম করছে। ছেলেটাকে দেখতে না পেয়ে, আরে এই ছেলেটা কোথায় গেল? এখানেই তো ছিল। আয়ান, ভাইয়া আপনারা বাড়িতে যান, আমি ওকে ডাক্তার দেখিয়েই চলে আসছি, বেশি কিছু হলে আপনাদের জানাবো। অভ্র এসে, আয়ান চল, আমিও তোদের সাথে যাচ্ছি। সবাই বাড়ির দিকে রওনা হলো। আয়ান, প্রাপ্তি আর অভ্র হাসপাতালের দিকে গেল। প্রাপ্তি কোনো কথা বলছে না, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। ডাক্তার প্রাপ্তিকে ভালো করে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে আয়ানকে বলল, আপাতত ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন ঘুমিয়ে পড়লে 6 ঘন্টা পর ঘুম ভাঙবে, এর মাঝে আপনারা বসে অপেক্ষা করুন। আয়ান, কিন্তু আপনি বললেন না তোর কি থেকে এই প্রবলেমটা হয়েছে? ডাক্তার বসতে বসতে আয়ানকে বলল, আপনার কথা শুনে যতটুকু বুঝলাম উনি এমন কিছু দেখেছে যা দেখে উনি সহ্য করতে পারেননি, আর আপনি বলেছেন একটা ছেলেকে দেখার পর এই অবস্থা, এর থেকে আমার যতটুকু ধারণা ওই ছেলের সাথে ওনার এমন কোনো কানেক্ট আছে, তাই ওই ছেলেকে দেখে ওনার পুরনো কিছু মনে পড়ে গেছে, তাই ওই আঘাতটা সহ্য না করতে পেরেই এই অবস্থা হয়েছে। ডাক্তারের কথা শুনেই আয়ান চুপ করে আছে, হয়তো বুঝার চেষ্টা করছে ওই ছেলেটা কে হতে পারে। আয়ান অভ্রকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে হাসপাতালে বসে অপেক্ষা করছে আর ভাবছে ছেলেটা কে, এই ছেলের সাথে প্রাপ্তির কি এমন সম্পর্ক হতে পারে, নাকি এই ছেলে প্রাপ্তির সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো যোগ আছে। আমার কোনো কিছুই মাথায় ধরছে না। প্রাপ্তি ঘুম থেকে উঠুক, তারপর না হয় দেখা যাবে। 6 ঘন্টা পর প্রাপ্তির ঘুম ভাঙল, কিন্তু কোনো কথা বলছে না। আয়ানও কিছু জিজ্ঞাসা করেনি। হাসপাতাল থেকে প্রাপ্তিকে বাড়ি নিয়ে আসলো আয়ান। কাউকে কিচ্ছু না বলেই নিজের রুমে চলে গেল প্রাপ্তি। সারাটা পথ আসতে আসতে চুপ হয়েছিল, শুধু চোখের পানিগুলোই ঝরেছে। আয়ানও একটা কথাও জিজ্ঞাসা করেনি। আয়ান ড্রয়িং রুমে সোফায় এসে বসল। নীরাকে নিয়ে সবাই ব্যস্ত। আয়ানকে এসে বসতে দেখে আসিফ এসে, আয়ান ডাক্তার কি বলেছে? প্রাপ্তির হঠাৎ করে কি হয়েছে? আয়ান কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। আস্তে আস্তে সবাই এসে আয়ানের চারপাশে জড়ো হলো, কিন্তু আয়ান খেয়াল করেনি। সুমি আয়ানের কাঁধে হাত দিতেই আয়ান চমকে উঠে সুমির দিকে তাকালো। সুমি, প্রাপ্তি দেখেছি কাউকে কিছু না বলেই রুমে চলে গেল, কি হয়েছে ওর? আসিফও তোমায় জিজ্ঞাসা করছে, কোনো আনসার দিচ্ছ না। আয়ান সুমির থেকে চোখ ফিরিয়ে দেখে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আসিফ, কি হলো আয়ান, কথা বলছো না কেন? আয়ান ভাবছে এইখানে কিছু বলা যাবে না, সবার সামনে এইভাবে কিছু বললে আমার প্রাপ্তিকেই ছোট করা হবে। আসিফের দিকে তাকিয়ে, ভাইয়া মায়ের রুমে চলুন, আপনার সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই। আসিফ, ঠিক আছে চলো। আয়ান আর আসিফ নীলিমা বেগমের রুমে এসে বসল। আয়ান অনেকক্ষণ চুপ করে থেকে, ভাইয়া
আজ প্রাপ্তি যে ছেলেটাকে দেখে চিৎকার দিয়েছিল, আপনি ছেলেটাকে দেখেছেন? আসিফ: প্রাপ্তির অবস্থা দেখে তখন তো খেয়াল করিনি, কিন্তু পরে দেখি ছেলেটা ওইখানে নেই। কিন্তু আয়ান, কেন ওই ছেলেকে খুঁজতেছু? আয়ান: ওই ছেলেকে প্রাপ্তি মনে হয় চিনে। ওই ছেলের সাথে প্রাপ্তির এমন কোনো যোগ আছে যা দেখে প্রাপ্তির সহ্য হয়নি। আমার মনে হয় প্রাপ্তির সাথে যে ঘটনা ঘটেছিল, ওই ছেলের ওই ঘটনার সাথে কোনো না কোনো যোগ আছে। আপনি এখন এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি খবর নিয়ে দেখছি। বলেই আয়ান রুম থেকে বেরিয়ে এলো প্রাপ্তির কাছে যাবে বলে। প্রাপ্তি রুমে গিয়ে দেখে পুরোটা রুম অন্ধকার হয়ে আছে। আয়ান লাইট ধরাতে দেখে প্রাপ্তি এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। আয়ানকে লাইট ধরাতে দেখে প্রাপ্তি চোখ মুখ কুঁচকে আয়ানের দিকে তাকালো। আয়ান এসে প্রাপ্তির পাশে বসল। প্রাপ্তির এক হাতকে নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে শক্ত করে ধরে। আমি তোমাকে জিজ্ঞাসা করব না ছেলেটাকে, বলবো না ছেলেটাকে দেখে তুমি কেন চিৎকার দিয়েছ। শুধু এইটুকু বলবো, ছেলেটাকে কি শাস্তি হলে তুমি খুশি হবে। কথাটা শুনে প্রাপ্তি নিজের টলমল করার দুটো চোখ নিয়ে আয়ানের চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সারাটা পৃথিবী একদিকে আর আমার কাছে তুমি আরেক দিকে। প্রাপ্তি, তোমার অতীত তোমার সামনে আসবেই, তাই বলে তুমি ভেঙে পড়বে? তুমি যত ভেঙে পড়বে, এই সমাজের লোকগুলো তোমাকে দেখে মজা নিবে। কেউ তোমার ভালো চাইতে আসবে না। তারা চাইবে না তুমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচো। এই সমাজের সব লোক তোমাকে এক চোখে দেখবে না। নিজের মনকে শক্ত করে এই সমাজে বাঁচতে শিখো। আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবো। তোমার প্রতি আমার কখনো কোনো ভালোবাসার কমতি হবে না। কথাগুলো বলেই আয়ানের চোখে পানি টলমল করছে। কিন্তু প্রাপ্তির সামনে এই চোখের পানিগুলো আমায় যে লুকোতে হবে, তাই উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। প্রাপ্তি হঠাৎ করে এসে আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আমার জীবনের একমাত্র মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ান প্রাপ্তির দিকে ফিরে নিজের থুতনিটা প্রাপ্তির মাথার উপর রেখে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, কখনো নিজেকে অবহেলা করবে না। নিজের মাথা উঁচু করে বাঁচতে শিখো। নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে আঁকড়ে ধরো। নিজেকে স্ট্রংভাবে গড়ে তোলো প্রাপ্তি। তোমাকে এইটা ভুলে গেলে চলবে না, তুমি আয়ান চৌধুরীর ওয়াইফ। আয়ান এত সহজে ভেঙে পড়ে না, তেমনি তুমিও ভেঙে পড়বে না। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকবো না তোমাকে সামলানোর জন্য। তোমাকে পরিস্থিতির সাথে সামলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলো বলে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে, চলো ফ্রেশ হবে, কোনো ভুলভ্রান্তি মনে রাখবে না। সারাদিনে চেহারাটার কি অবস্থা করেছো, আয়নাটা একবার দেখো। কথাগুলো বলতে বলতে প্রাপ্তিকে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে, ফ্রেশ হয়ে নাও, আমি দেখে আসছি বাহিরের কি অবস্থা। বিকাল থেকে সবাই তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। আয়ান রুম থেকে বাহিরে গিয়ে দেখে সবাই এখনও ড্রয়িং রুমেই বসে আছে। আয়ান মুচকি একটা হাসি দিয়ে, কি ব্যাপার, সবাই এইভাবে বসে আছো? অরণি, নীরাকে এখনও বসিয়ে রেখেছো কেন? নীরা আর ভাইয়াকে ওদের রুমে দিয়ে আসো সবাই। আয়ান এমনভাবে কথা বলছে যেন কোনো ঘটনাই ঘটেনি। অরণি: ভাইয়া, আমি অনেক আগেই বলেছি, কিন্তু সবাই বলছে আপু আসুক তারপর। নীরা ভাবিও তাই বলছে, আপুকে না দেখে রুমে যাবে না। প্রাপ্তি অনেকক্ষণ পরে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে খাটের উপর এসে বসল। আয়ানের কথাগুলো তার কানে বাজছে। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আয়ানকে জীবনে পেয়ে। আয়ানের এই ভালোবাসা, বিশ্বাস আমার প্রতি সারা জীবন থাকবে তো? না, এটা আমি কি ভাবছি? ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কথাগুলো ভাবতেই নীরা দরজায় এসে দাঁড়িয়ে। আপু, আসবো? প্রাপ্তি দরজায় নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে, নীরা, পারমিশন নেওয়ার কি আছে? ভিতরে আসো, এই বাড়িটা এখন থেকে তোমারও। আমরা শুধু 2 দিনের অতিথি, তাই পারমিশন নিতে হবে না। নীরা রুমের ভিতরে ঢুকতে ঢুকতে, আপু, তুমি তো দেখছি এখনই আমাকে পর করে দিতেছ। যাই হোক, আগে এইটা বলো, তোমার শরীর এখন কেমন আছে? প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে, আমি ঠিক আছি। তোমাকে এখনও এই তো রাত পর্যন্ত বসিয়ে কে রেখেছে? নীরা: আপু, আমি আপনাকে দেখব বলেই রুমে যাইনি। আয়ান এসে রুমে ঢুকেই, কি ব্যাপার, নীরা আপুকে দেখতে চেয়েছিলে, এখন দেখে তাড়াতাড়ি রুমে যাও। বলেই আয়ান তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে যাবে, এমন সময় নীরা প্রাপ্তির পাশে গিয়ে বসে, আচ্ছা আপু, তুমি জয়কে দেখে এইভাবে চিৎকার দিলে কেন? তুমি কি ওকে আগে থেকে চিনতে? কথাটা শুনেই আয়ান থমকে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি আয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। আয়ান নীরার কাছে এগিয়ে এসে, নীরা, ওই ছেলেটা তোমার কি হয়? নীরা উঠে দাঁড়িয়ে, ভাইয়া, ও তো আমার কাজিন হয়। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে প্রাপ্তি অসহায়ভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রাপ্তির কাছে এগিয়ে গিয়ে বালিশটা ঠিক করে দিয়ে প্রাপ্তিকে শুইয়ে কাঁথাটা গায়ের উপর দিতে দিতে, নীরা, তুমি এখন যাও, তোমার সাথে আমি সকালে কথা বলবো। নীরা:
ভাইয়া আমি কি কোনো অন্যায় করে ফেলছি? আয়ান, নীরা, তোমার আপু একটু অসুস্থ, এখন তোমার সাথে ও কোনো কথাই বলবে না। সকালে দেখবে ও তোমার সাথে ঠিক কথা বলবে। অরণি, অরণি কোথায় তুমি? আয়ানের ডাকে অরণি এসে, ভাইয়া কিছু বলবে? আয়ান, নীরাকে নিয়ে ওর রুমে দিয়ে আসো। যাও, নীরা অরণির সাথে যাও। নীরাকে সুমি আর অরণি রুমে দিয়ে গেল। আসিফ অভ্র আর আকাশের সাথেই বসে কথা বলছে। সুমি এসে আসিফকে বলল, নীরাকে রুমে দিয়ে আসছি, তুমি রুমে যাও। আকাশ, তাহলে শুভ কাজে আর দেরি করা ঠিক হবে না, তুমি রুমে যাও হয়, বলেই হাসতে শুরু করল। আকাশের কথা শুনে আসিফ লজ্জা পেয়েছে দেখে অভ্র আসিফকে জোর করে উঠিয়ে রুমের দরজার সামনে এনে, বাকিটা আপনার জন্য রেখে গেলাম। অভ্র আসিফকে দিয়েই হাসতে হাসতে এসে আকাশের পাশে বসল। অভ্র ফোনের এসএমএসের শব্দ শুনে পকেট থেকে ফোন বের করে দেখে আয়ান তাকে এসএমএস করেছে ছাদে যাওয়ার জন্য। সেইখানে অভ্রর জন্য অপেক্ষা করছে। অভ্র সবার চোখের ফাঁকি দিয়ে ছাদে গিয়ে দেখে আয়ান ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। অভ্র এসে পিছনে দাঁড়িয়ে, আয়ান হঠাৎ এই সময় ছাদে? অভ্রর কথা শুনে আয়ান পিছনের দিকে ঘুরে দাঁড়ালো। অভ্র, প্রাপ্তির কি অবস্থা এখন? বিকালবেলা আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওর অবস্থা দেখে। তুই ওকে একা রেখে ছাদে আসা একদম ঠিক হয়নি। তোর যদি কিছু বলার থাকে সেটা কালকেও তো বলতে পারতি। আয়ান, আমার হাতে এত সময় নেই, তোকে যেই কাজের জন্য ডেকেছি সেটা মন দিয়ে শুন। আজ যেই ছেলেকে দেখে প্রাপ্তি জ্ঞান হারিয়ে ফেলে তার নাম জয়। অভ্র ভ্রু কুচকে আয়ানের দিকে তাকিয়ে, তুই কি করে জানলি? আয়ান, নীরা বলেছে ওই ছেলেটা নীরার কাজিন হয়। তুই এক কাজ কর, ওই ছেলের বাড়িতে খবর নে কে কে আছে, ছেলেটা কোথায় কি করে, সব ডিটেল আমার চাই, আর সেটা অল্প সময়ের মধ্যেই। সময় মতো পেয়ে যাবি, আগে এই বাড়ির ভেজাল মিটে যাক। ওকে, আর এই কথাগুলো শুধু তোর আর আমার ভিতরে থাকবে। চল এবার নিচে যাই। আয়ান এসে দেখে প্রাপ্তি ঘুমাচ্ছে। প্রাপ্তির মাথার উপরে হাত রেখে বিড়বিড় করে বলছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে প্রাপ্তি। ওই ছেলের তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, কারণ ওদের শাস্তিটা যে পাওনা রয়ে গেছে, আর সে শাস্তি দেবে তোমার আয়ান, যে তোমাকে তার চেয়ে বেশি তোমায় ভালোবাসে, বিশ্বাস করে। ওদের সবাইকে আমি এমন শাস্তি দেব যে কোনো মেয়ের দিকে তাকালে আগে আয়ান চৌধুরীর কথা মনে করবে। আয়ান লাইট অফ করে দিয়ে প্রাপ্তিকে নিজের কাছে টেনে বুকের উপরে রেখে শুয়ে পড়ল। প্রাপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়ল তার মনে নেই। সকালবেলা সুমি আর ঝিনুক ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসেছে। রুমকি এসে সুমির কোলে উঠে বসেছে দেখে ঝিনুক কড়া গলায় রুমকিকে বলল, রুমকি, তোমার মামুনি মাত্র এসে বসল আর তুমি আসতে না আসতেই কোলে উঠে গেলে? তুমি এখন বড় হয়েছ, নামো। কি হলো, নামো বলছি। সুমি, আপু থাক না, কে বলেছে রুমকি বড় হয়েছে? আমার কাছে তো আমার ছোট আম্মুটাকে এখনো ছোটই আছে। রুমকির গালে একটা চুমু দিয়ে। ঝিনুক, ভাবি তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আর তুলো না, পরে নামাতে পারবে না। নীলিমা বেগম আর অরণি রান্নাঘরে সবার জন্য নাস্তা রেডি করছে। নীরা উঠে এসে ড্রয়িং রুমে সুমি আর ঝিনুককে দেখে মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে গেল। নীরাকে দেখে অরণি বলল, কি ব্যাপার ভাবি, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? নীরা এই কথার আনসার না দিয়ে, আপুর আমি তোমাদের সাথে হেল্প করি। নীলিমা বেগম নীরার কথায় মুচকি হেসে একটু এগিয়ে এসে, একদম না, তুমি মাত্র কাল এই বাড়িতে এসেছ, কয়েকদিন যাক, তারপর না হয় আস্তে আস্তে সব শিখিয়ে দেব। অরণি এসে চায়ের ট্রেটা হাতে দিয়ে, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, শুধু চাটা সবাইকে দিয়ে আসো। নীরা হাতে চায়ের ট্রেটা নিয়ে, আপু এইখানে চায়ের সাথে যে কফি, ওইটা কাকে দেব? অরণি, ও তোমাকে তো বলতে ভুলে গেছি, ওই কফিটা আয়ান ভাইয়াকে দিও। নীরা সবাইকে চা দিয়ে নিজের রুমে আসিফের জন্য চা নিয়ে আসলো। আসিফ ফ্রেশ হয়ে এসে নীরার থেকে চা নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে, চা কি তুমি বানিয়েছ? না, শুধু হাতে করে নিয়ে আপনার জন্য এলাম, চা মা বানিয়েছে। সেটা আমি ভালো করেই জানি, চা আমার মা বানিয়েছে, দেখলাম আর কি, তুমি কি বলো? ও আচ্ছা, তো আপনার ঘুম কেমন হলো? এত ঘুমকাতুরি মানুষ আমি জন্মেও দেখিনি। বেশ ভালো, কিন্তু এই প্রশ্নটা কেন? কেন, সকাল হতেই ভুলে গেলেন? মানুষ বাসর রাত নিয়ে নাকি অনেক স্বপ্ন দেখে, কিন্তু আপনি, আচ্ছা আপনি সারা জীবন ঘুম স্বপ্ন দেখে আসছিলেন নাকি? তাই মনে হয় কাল রাতে কুমড়ো পটাশের মতো পড়ে ঘুমিয়েছেন। নীরার কথা শুনে আসিফ অট্ট হাসিতে গড়াগড়ি পড়তে লাগল। নিজের হাসিকে একটু কন্ট্রোল করে, আচ্ছা কুমড়ো পটাশটা কে, তোমার নানা না দাদা? আসিফের কথা শুনে নীরা একগাল অভিমান নিয়ে, আপনি হাসছেন? আপনি জানেন, আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি আপনাকে নিয়ে কত ভেবেছিলাম সারা রাত বসে আপনার সাথে গল্প করব, কিন্তু আপনি পড়ে পড়ে ঘুমালেন। সরি নীরা। ওকে,
তোমার সাথে আজ সারা রাত বসে গল্প করব। এবার তো একটু হাসো। আয়ান কফি হাতে করে রুম থেকে বেরিয়ে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নিহাদ আয়ানকে দেখে, কি শালাবাবু, তোমার বউয়ের কি অবস্থা? আয়ান বসতে বসতে, একদম পারফেক্ট। আজাদ সাহেব এসে সিয়ামকে বলল, সিয়াম, নতুন বউদের বাড়ি থেকে লোকজন কটার সময় আসবে খবর নিয়ে দেখো। অবশ্য যাদের আয়ান রান্নার জন্য এনেছে তাদের রান্না ঘনিয়ে আসছে। আয়ান এদিক সেদিক তাকিয়ে, রেশি কোথায়? এই বাড়িতে আসার পর দেখছি দূরে দূরে সরে থাকে। ওর কি মন খারাপ নাকি অন্য কিছু, তাও তো বলছে না। রেশি, রেশি বলে ডাকতেই রেশি ড্রয়িং রুমে এসে, ভাইয়া আমাকে ডেকেছেন? এইদিকে নিহাদের চোখে চোখ পড়তেই রেশি নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান, রেশি, কি হয়েছে তোর? এই রকম দূরে দূরে সরে থাকিস কেন? নিহাদের কথা শেষ হতেই, আয়ান, যদি বলি আমার জন্যে মনে হয় ও দূরে দূরে থাকে, হয়তো আমার থেকে আড়াল হওয়ার জন্যে। নিহাদের কথা শুনে আয়ান অবাক হয়ে নিহাদের থেকে মুখ ফিরিয়ে রেশির দিকে তাকালো। নেহাদের কথা শুনে আয়ান অবাক হয়ে নেহাদের থেকে মুখ ফিরিয়ে রেশির দিকে তাকালো। রেশি কিছু বলছে না, চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে, আয়ান ভাইয়া কি আমায় ভুল বুঝে দূরে ঠেলে দিবে? আমার সাথেই কেন বারবার এই রকম হয়? নেহাদ ভাইয়ার সাথে আমাকে এইখানেই দেখা হতে হলো। এই পরিস্থিতি আমি কিভাবে সামলিয়ে উঠব? আয়ান অনেকক্ষণ তাকিয়ে থাকার পর, রেশি, নেহাদ ভাইয়া কি বলছে? তোমরা কি আগে থেকেই দুজন দুজনকে চিনো? রেশি কোনো কথা বলছে না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঝিনুক নেহাদের দিকে তাকিয়ে, তুমি সরাসরি কথাটা কেন বলছো না? আচ্ছা, অভ্রকে দেখছি না, ও কোথায়? প্রাপ্তি এসে সবাইকে থমথমে থাকতে দেখে, কি হয়েছে, সবাই এইভাবে আছো কেন? আয়ান, প্রাপ্তি, নেহাদ ভাইয়া রেশির ব্যাপারে কিছু বলতে চাইছে। অভ্র ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে সবাইকে দেখে, কি ব্যাপার, সবাইকে কেমন যেন দেখাচ্ছে, কি হয়েছে সবার? ঝিনুক অভ্রর কথা শুনে, অভ্র, তুমি যে তোমার ভাইয়া আর আমাকে না চেনার ভান করে থাকো সেই নিয়ে কথা বলছি। আয়ান, কি বলছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না, প্লিজ তোমরা একটু বুঝিয়ে বলবে সমস্যাটা কোন জায়গায়? নেহাদ, অভ্র, সরি, আমি আর চুপ থাকতে পারলাম না। আসলে আয়ান, অভ্র হচ্ছে আমার কাজিন, আমার ছোট কাকার ছেলে। আমাদের বাড়িতেও বেশি আসা যাওয়া করতো না। ইনফ্যাক্ট আমার বিয়ের সময় কাকা আসতে পারেনি। পরে যখন কাকা আর কাকি আসার পর তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন অভ্র তাদের সাথে আসেনি, তাই তোমাদের সাথে অভ্রের আর দেখা হয়নি। কিন্তু ঝিনুকের সাথে অভ্রের ভালো একটা রিলেশন। সেই অভ্র এইখানে আসার পর থেকে আমাদের না চেনার ভান করে আছে। নেহাদের কথাগুলো যেন সবার কাছে ঘোরের মতো লাগছে। সবাই শুধু নেহাদের কথাগুলোই শুনছে। আয়ান নীরবতা ভেঙে নেহাদের থেকে মুখ ফিরিয়ে অভ্রর দিকে তাকিয়ে, অভ্র, নেহাদ বাজিয়া কি বলছে? তুই কি সত্যি নেহাদ ভাইয়ার কাজিন? কিন্তু তুই তো কখনোই বলিসনি। অভ্র, আয়ান, আমি নিজেই জানতাম না নেহাদ ভাইয়া তোর বোনের জামাই। যেদিন আমি নেহাদ ভাইকে এই বাড়িতে দেখলাম, সেই দিন তুই আমাকে পরিচয় করিয়ে দিলি। আমি নিজেই অবাক হয়েছি নেহাদ ভাইয়াকে এইখানে দেখে, কিন্তু আমি ভয়ে তোকে কিছু বলিনি, যদি তুই আমাকে ভুল বুঝিস। নেহাদ, আমি তোর ব্যাপারটা বুঝেছি, তাই আমিও তোকে কিছু বলিনি। অভ্র নিহাদের কাজিন শুনে রেশি নিহাদের দিকে তাকিয়ে ভাবছে, এই কি সেই ছেলে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? আয়ান, আচ্ছা, অভ্রের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু রেশিকে কিভাবে চেনো? রেশিও কি তোমার কাজিন হয় নাকি? নিহাদ অট্টহাসি দিয়ে, আরে না অভ্র, এই কথাটা তুই বলবি না আমি বলবো? অভ্র, ভাইয়া, এইটা না হয় পড়া বলা যাবে, থাক না এখন এইসব কথা। প্রাপ্তি, না, আমি এইটাও শুনতে চাই। নিহাদ ভাইয়া প্লিজ আপনি বলুন। নিহাদ, রেশির সাথে অভ্রের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রেশি বিয়ের দিন পালিয়ে যায়। কিন্তু কেন সেই দিন রেশি পালিয়েছে এইটা সবার অজানা হয়ে রয়ে গেল। রেশি অভ্রের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। অভ্র রেশির দিকে চোখ পড়তেই, সরি রেশি, আসলে আমি এতদিন চাইনি কথাগুলো কেউ জানুক, আর আমি এটাও জানি তুমি আমাকে চিনতে না। আয়ান কিছু বলতে যাবে, তখন আয়ানকে থামিয়ে আকাশ বলল, রেশি, তুমি অভ্রকে বিয়েটা কেন করলে না? রেশি চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি কড়া গলায়, রেশি, তুমি কথা বলছো না কেন? প্লিজ তুমি আনসার দাও। রেশি কাঁদো কাঁদো হয়ে, ভাবি, বিশ্বাস করো, উনি যে সেই ছেলে আমি জানতামই না। বিয়ের দিন সকালে আমার সৎ মা আর তার ভাই মিলে আমাকে ধমকিয়েছিল যে ওই ছেলের সাথে আমাকে তারা বিয়ে দিচ্ছে, ওই ছেলে নাকি ভালো না, আমার কাছ থেকে প্রতিশোধ নিতেই নাকি ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিচ্ছে। তখন আমাকে যখন সাজিয়ে রুমে নিয়ে আসলো, তখন আমার কাজিন আমাকে বলল, রেশি, তুই পালিয়ে যা, এই বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে, তোর এই মা তোর কখনোই ভালো চায় না, তুই যদি পালাতে চাস আমি তোকে হেল্প করব। তাই সেই দিন ওর কথাতেই আমি পালিয়ে এসেছিলাম। প্রাপ্তি উঠে এসে রেশিকে জড়িয়ে ধরে, প্লিজ তুই কান্না করিস না, নেহাদ ভাইয়া, এতে রেশিরও কোনো দোষ দেখছি না। আচ্ছা বুঝলাম, তোর নেহাদ ভাইয়া, আপনি রেশিকে কোথায় দেখেছেন? রেশিকে যেদিন অভ্রর বাবা মা দেখতে গিয়েছিল, কাকা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল, আর সেদিন অনেক প্রশ্ন আমি রেশিকে করেছিলাম। ও
ওকে ওকে, এইবার সব বুঝলাম। আমরা সবাই মিলে এখন আরেকটা বিয়েতে এনজয় করতে পারি, যদি সেটা অভ্র আর ঋষি চায়। কি বলো সবাই? কথাটা শুনে অভ্র অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে, আয়ান, তুই কি বলছিস? বিয়ে? আমি ঠিকই বলছি, যদি তোরা চাস। প্রাপ্তি, তুই কি বলিস ঋষি? তুই রাজি তো? ভাবি, তোমরা যা চাও এতে আমার কোনো আপত্তি নেই। সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কথাই নেই। সিয়াম, যদি কথাগুলো আরও আগে হতো তাহলে তো দুটো বিয়ে একসাথেই দেওয়া যেত। আকাশ, কথাটা কিন্তু ঠিক বলছো। আয়ান, এইদিকে সবকিছু মিটমাট হয়ে যাক, পরে এদের বিয়েটার আয়োজন শুরু করব। নিহাদ, যাক অভ্র, সবকিছু তাহলে মিটমাট হয়ে গেছে। আয়ানের ফোন আসতেই আয়ান উঠে চলে গেল। প্রাপ্তি ঋষিকে ডেকে বলল, ঋষি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ভাবি, আপু, তোমরাও যাও। নীরাদের বাড়ি থেকে একটু পর মেহমান আসতে শুরু করবে। সবাই রেডি হচ্ছে। আয়ান রুমে এসে প্রাপ্তিকে বসে থাকতে দেখে, কি হলো প্রাপ্তি, তুমি বসে আছো কেন? রেডি হবে না? ওই দিকের মেহমান আসতে শুরু করেছে। প্রাপ্তি আস্তে করে, এই তো যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। আয়ান রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতে করতে, প্রাপ্তি, কেমন লাগছে আমায়? প্রাপ্তি নিচের দিক থেকে মুখ উঠিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। সেই দিন আয়ানের জন্য প্রাপ্তি এই শার্টটা নিয়েছিল আয়ানকে সারপ্রাইজ দিবে বলে, কিন্তু আয়ানের গায়ে শার্টটা দেখে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। আয়ানকে অনেক সুন্দর লাগছে। প্রাপ্তি আস্তে আস্তে আয়ানের দিকে এগিয়ে গিয়ে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, সুন্দর তো লাগতেই হবে। শার্টটা যে আমার বউ পছন্দ করে আমার জন্য এনেছে। অবশ্য আজ নীরাদের বাড়ি থেকে অনেক মেয়ে আসতেছে, তাদেরও তো পছন্দ হতে হবে, তাই না? কথাটা বলতেই প্রাপ্তি আয়ানকে নিজের কাছে এনে, যে মেয়ে তাকাবে না সে মেয়ে আগে জানতে হবে আয়ান চৌধুরী কার হাজব্যান্ড। আয়ানও সুযোগ পেয়ে প্রাপ্তিকে কোমর ধরে আরও কাছে এনে, তাই, কিন্তু আমার বউকে ছাড়া যে আমি কাউকেই ভাবতেই পারবো না। সুমি এসে দরজায় দাঁড়িয়ে, এত রোম্যান্টিকতা দেখে আমি ইমপ্রেস হয়ে গেছি। যদি আমার হাতে নোবেল প্রাইজ দেওয়ার দায়িত্ব থাকতো, আমি তোমাদের নামটাই নিতাম। আয়ান প্রাপ্তিকে ছেড়ে দিয়ে, এই জন্যই তুমি সে দায়িত্বে নেই। তারাও বুঝে কাকে কি দায়িত্ব দিবে। প্রাপ্তি তাদের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। আসিফের বিয়ের সব কিছু মিটে গেছে। আকাশ সুমিকে ডেকে বলছে সব কিছু গুছিয়ে নিতে, আজ তারা বাড়ি চলে যাবে। আকাশ এ কথা শুনে নিহাদও একই কথা বলছে। নীলিমা বেগম তাদের চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করে, বাবা আকাশ, তোমরা সত্যি আজ চলে যাবে? আরও 2 দিন থেকে যাও, বিয়ের ঝামেলাতে তোমাদের তেমন আদর যত্ন আত্মি করতে পারিনি। নিহাদ, বাবা তুমিও অমত করো না। নিহাম, আন্টি, আমি সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি শুধু আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করব বলে। আমার অফিসে কাল গিয়ে জয়েন হতে হবে। নীলিমা, আকাশ, তুমি আর সুমি না হয় আরও 2 দিন থাকো। আয়ান আর প্রাপ্তি এসে, কি হয়েছে মা? নীলিমা বেগম, আকাশ আর নিহাদ বলছে চলে যাবে, তাই ওদের বলছে আরও 2 দিন থেকে যেতে। নিহাদ বলছে কাল ওর অফিসে জয়েন করতে হবে, এই জন্য আকাশকে বললাম থেকে যেতে। আয়ান, হ্যাঁ রে ভালিয়া, তুই আরও 2 দিন থেকে যা, পরে আমরা সহ একসাথে চলে যাব। আকাশ, না আয়ান, তুই তো আব্বুকে চিনিস। সত্যি কথা বলতে আমি আব্বুকে এখানে আসবো এটা বলিনি। আমি শুধু বলেছি সুমিকে নিয়ে ঘুরতে যাব। আব্বু আর কিছু জিজ্ঞেস করেনি কোথায় যাব বা অন্য কিছু। আমি শুধু তোদের কথা রাখার জন্যই এসেছি। প্রাপ্তির কাছে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে, আমার এই ছোট্ট বোনটার আবদারটা রাখার জন্যই আসলাম। আয়ান, ঠিক আছে, তাহলে তোদের আর আটকাবো না, তবে আবার কখন দেখা হয় কি জানে। ঝিনুক, শীঘ্রই দেখা হবে, কারণ অভ্রর বিয়েতে আমরা বরপক্ষ হয়ে আসতে হবে না। ঝিনুকের কথায় সবাই অট্টহাসি দিয়ে, প্রাপ্তি, রাইট আপু, তবে এর আগেই হয়তো দেখা হবে, তবে সেটা সারপ্রাইজ হিসাবে থাক। নিহাদ, ওকে প্রাপ্তি, তোমার সারপ্রাইজের অপেক্ষায় রইলাম। সন্ধ্যার আগেই আকাশ আর নিহাদরা বেরিয়ে পড়ল। আকাশ বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। রফিক মেন দরজা খুলে দিয়ে, ভাইয়া, আপনারা চলে আসছেন, ভালোই করছেন, বাড়িটা আপনাগোড়ে ছাড়া ভালো লাগে না। আকাশ আর সুমি ভিতরে ঢুকতে ঢুকতে, আকাশ, রফিক চাচা, আব্বু কোথায়? আম্মুকেও তো দেখছি না। আয়েশা বেগম এসে, এই তো আকাশ, তোরা চলে এলি, তবে ভালো হয়েছে, বাহিরের থেকে এসেছিস, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। সুমি আয়েশা বেগমের দিকে এগিয়ে এসে, মা, শরীরের কি অবস্থা? এই কয়দিন আমার এই মাকে কত মিস করেছি তা বলে বুঝাতে পারবো না। আয়েশা বেগম, হ্যাঁ, আর পাম দিতে হবে না, আমার মেয়েটা যে আমায় কত মিস করেছে সেটা আমি বুঝেছি। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তিদের বাড়ির সবাই রাতে খেতে বসেছে। আজাদ সাহেব নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে, তুমি দাঁড়িয়ে আছো কেন? অরণি, আব্বু, উনি আগের দাদিদের নিয়ম পালন করছেন, কতবার করে আমি বললাম খেতে বসো, না, উনি মায়ের সাথে একসঙ্গে খাবেন। প্রাপ্তি এসে বসতে বসতে, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আস্তে করে বললেই তো হয়। অরণি, আরেকজন এসে জুটেছে, ইনি আর কম কিসের, একই দাড়িপাল্লার লোক। কথাটা শুনে ঋষি ফিক করে হেসে দিতেই আয়ান অরণির দিকে তাকিয়ে, এতদিন পর একটা কাজের কাজ করছো। অরণি, কি বলতে চাইছো? এতদিন আমি অকাজ কুকাজ করে বেড়াতাম নাকি? আপু, তোর এই আয়ানকে সামালো, বলে দিলাম, পরে কিন্তু ঠেলা বুঝবে, এই অরণির পিছনে লাগলে কি হয়।
আয়ান: আচ্ছা সিয়াম, তুমি এই দজ্জালটাকে সামলাও কি করে? রেশি ওর কথা শুনে হাসলো বলেই কথাটা বললাম, আর ও কি উল্টাপাল্টা বকবক করেই যাচ্ছে। সিয়াম: একমাত্র আপনিই আমার কষ্টটা বুঝেছেন। কি, আমি দজ্জাল? ঠিক আছে, দজ্জাল কাকে বলে আমি বুঝিয়ে দিব। আসিফ: আয়ানের সাথে আর কথা বলার দরকার নেই, না হলে সত্যি কি করে না করে এর কোনো বিশ্বাস নেই। প্রাপ্তি: নীরা, তুমি বসো। আব্বু, কাল আমরা চলে যাব সকালবেলা। আজাদ সাহেব: কি বলিস, তোরাও চলে যাবি? প্রাপ্তি: তোমার 2 মেয়ে গেলে কি হয়েছে, তোমার আরেক মেয়ে আসছে, এখন তার একটু আদর যত্ন খাও। কি বলিস অরণি? অরণি: আপু ঠিকই বলেছে। ভাবি, তুমি আমাদের আদরে ভাগ বসিয়ে দিলে, যাক ভালোই। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেল। সকালে উঠে প্রাপ্তিরা নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে গেল। অভ্র আর ঋষির বিয়েটা ঠিক হলেও অভ্র আর ঋষির তেমন কথা হয় না। প্রাপ্তি রান্না করতে ব্যস্ত। ঋষি কলেজ থেকে এসে দেখে প্রাপ্তি রান্না করা নিয়ে খুব ব্যস্ত। ঋষি চেঞ্জ করে এসে: ভাবি, তুমি এখনও রান্না করছো? দেখি আর কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করছি। প্রাপ্তি: আর বললিস না, তোর ভাইয়া হঠাৎ ফোন করে বলল অভ্র আর নিশান ভাইয়া আসবে, তাই একটু ব্যস্ত হয়ে পড়লাম। কথাটা বলতে না বলতেই কলিং বেলের শব্দ শুনে, ওই যে ওরা মনে হয় এসে গেছে, তুই গিয়ে দরজাটা খুলে দে, আমি আসছি। ঋষি কথাটা শুনেই জায়গা গলাটা শুকিয়ে আসছে। ভাবি, আমি যাব? প্রাপ্তি: হ্যাঁ যাও, দরজাটা খুলে দিয়ে আসো। ঋষি আর কিছু না বলে গিয়ে দরজা খুলে দিল। আয়ান মুচকি হেসে: কিরে, দরজা খুলতে এত দেরি কেন তোর? প্রাপ্তি এসে: আরে সে অভ্রর কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছে সে দরজা খুলবে কিনা, তারপর আমি বলাতে এসে দরজা খুলে দিল। অভ্র ঋষির দিকে তাকিয়ে: আমার মনে হয় এইখানে আসাটা ঋষির কাছে ভালো লাগেনি, তাই হয়তো দরজা খুলতে চায়নি। ঋষি প্রাপ্তির দিকে তাকিয়ে: ভাবি, উনি কিন্তু আমায় মিথ্যা অপবাদ দিতেছে, আমি এইরকম কোনো কিছুই মনে আনিনি। আয়ান: অভ্র, তুই আমার বোনটাকে কেন এই অপবাদটা দিচ্ছিস? তোর কিন্তু একদম উচিত হয়নি, বলে হাসতে শুরু করল। প্রাপ্তি: আচ্ছা, তোমাদের দুজনকে দেখছি, নিশান ভাইয়া এখনো আসেনি কেন? আর বলো না, ও আসতে চেয়েছিল, নীরা ফোন করেছিল তোমাদের বাড়িতে যাওয়ার জন্য, তাই ও এইখানে না এসে তোমাদের বাড়িতে গেছে। অভ্র, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রাপ্তিকে রুমে যাওয়ার জন্য ইশারা করে রুমে চলে গেল। আচ্ছা, তোমরা বসে কথা বলো, আমি আসছি। প্রাপ্তি কথাটা বলে আয়ানের পিছু পিছু চলে গেল। রেশিও চলে যাবে এমন সময় অভ্র বলতে লাগলো, চলে যাচ্ছ কেন? তুমি আমাকে দেখে এমন ভাব করো যে আমার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। রেশি, কয়েকদিন পর আমাদের বিয়ে, এখনো তুমি দূরে সরে থাকবে? রেশি নিজের নীরবতা ভেঙে: সেই দিনের ঘটনার জন্য সরি, আমার জন্য আপনাকে কত অপমান সহ্য করতে হয়েছে। আসলে আপনি বলুন, আমার জায়গা থাকলে আপনি কি করতেন? অভ্র মুচকি হেসে বসা থেকে উঠে রেশির কাছে এসে সামনে দাঁড়িয়ে: তোমার জায়গায় থাকলে আমি কি করতাম জানো? যে ছেলের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে তার সাথে দেখা করতে চাইতাম, তাকে জানতে চাইতাম সে কি আমার ভালোবাসার যোগ্য কিনা পরীক্ষা করার চেষ্টা করতাম। রেশি অফ্রর কথাগুলো শুনে নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে: বুঝেছি, আমার ভুল ছিল। আচ্ছা, আপনি আমার সাথে তাহলে দেখা করেননি কেন? আমি না হয় দেখা করতে বলিনি, কিন্তু আপনি কেন করেননি? অভ্র: আমি দেখা করতে অনেকবারই বলেছিলাম, কিন্তু তোমার সৎমা বলেছিল তুমি নাকি দেখা করতে চাও না, তাই আমিও আর জোর করেনি। রেশি: আচ্ছা, পরে যখন এই বাসায় আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন বলেননি কেন? অভ্র: বন্ধুত্ব হারানোর ভয়ে, হয়তো তখন বললে আয়ান আমায় ভুল বুঝত, এই ভয়ে বলিনি। সব কিছুরই একটা সময়ের প্রয়োজন হয় রেশি। আপনি বসুন, এক্ষুনি ভাইয়া এসে যাবে, আপনার আর একা লাগবেন না। অভ্র: কে বলেছে আমি এখানে একা আছি? আমার সাথে এমন একজন আছে যাকে আমি পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটাই ভাবি। আচ্ছা, সে কি সারা জীবন আমার পাশে থাকবে, নাকি মাঝপথে আবার আমাকে ছেড়ে পালাবে? তবে এইবার সে পালাতে চাইলেও পালাতে দিব না বলে দিলাম। কথাটা শুনে রেশি লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। প্রাপ্তি অনেকক্ষণ আয়ানের জন্য অপেক্ষা করে। কই গো, তোমার হলো? কখন সে ফ্রেশ হতে ঢুকলে, এখনো বের হয়ে আসছো না কেন? আয়ান ওয়াশরুম থেকে বের হতে হতে: কথাটা আবার বলো তো। কোন কথা? আয়ান: ওই যে একটু আগে বললা না, কই গো তোমার হলো? তোমার কথাটা একদম বুকের বাম পাশে লাগছে, এখন যে আবার শুনতে ইচ্ছে করছে। ফাজিল একটা। অভ্র ভাইয়া কখন থেকে একা একা বসে আছে, খাবেটা কখন? আয়ান দুষ্ট একটু হাসি দিয়ে: কোথায় একা রেখে এলাম, সাথে তার প্রেমিকা দিয়ে এলাম কথা বলার জন্য, আর তুমি বলছো একা একা? প্রাপ্তি ভ্রুগুলোকে কুঁচকে: কি, তুমি না ওর ভাই, নিজের বোনকে? ছিছি। এই, তুমি ছিছি করছো কেন? আমি ভাই ঠিক আছে, কিন্তু আমি বন্ধুও, আর অভ্রর প্রতি আমার সেই বিশ্বাস আছে সে এমন কোনো কাজ করবে না যেটা আমার খারাপ লাগবে। এখন চলো,
অনেক ক্ষুধা লাগছে, বউয়ের হাতের রান্না খাবো বলে বাহিরের থেকে খেয়ে আসিনি। আচ্ছা চলো। দুজনে গিয়ে দেখে অভ্র একা বসে বসে বই পড়ছে। আয়ান এসে, কিরে অভ্র, ঋষি কোথায়, ওকে দেখছি না। অভ্র, আয়ান, ও মনে হয় ওর রুমে চলে গেছে। আয়ান, তুই এত আনরোম্যান্টিক কেন? মানে? আয়ান বিরক্তিকর ভাব নিয়ে, কিছু না, এখন খেতে আয়। কিছুদিন পর আয়ান অফিস থেকে বাসায় এসে দেখে প্রাপ্তি রুমে নেই। ওয়াশরুমে আছে ভেবে নিজের জামাকাপড় চেঞ্জ করে ঋষিকে ডেকে চা দিতে বলে বারান্দায় গিয়ে বসল। প্রাপ্তি তো ওয়াশরুমেই আছে। আমার কাছে এতটা খারাপ লাগছে কেন? মনে হচ্ছে প্রাপ্তি বাসায় নেই। না, আগে গিয়ে দেখে আসি বলে উঠতে যাবে, তখনই ঋষি এসে চায়ের কাপটা হাতে দিয়ে চলে গেল। আয়ানের কেমন জানি খটকা লাগছে। ঋষি এত গম্ভীর হয়ে আছে কেন? অবশ্য ও তো এমনিতেই আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। অনেক মেয়ে আছে অনেক চটপটে, কিন্তু ঋষি শান্ত প্রকৃতির মেয়ে। চাটা খেতে খেতেই কথাগুলো ভাবছে আয়ান। কিন্তু প্রাপ্তি এতক্ষণ ওয়াশরুমে কি করছে? আমি বাসায় এসেছি এতক্ষণ হয়ে গেল। না না, আমি নিজেই গিয়ে দেখে আসি বলেই উঠে চায়ের কাপটা রেখে ওয়াশরুমে গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু ভিতরে কেউই নেই। প্রাপ্তিকে না দেখে আয়ানের বুকের ভেতরটা যেন ধুমড়ে মুচড়ে যাচ্ছে। কোথায় গেল প্রাপ্তি? ও তো আমাকে না বলে কোথাও যাবে না। না, ঋষিকে জিজ্ঞাসা করে দেখি কোথায় গেছে ও। ঋষি, ঋষি ডাকতে ডাকতে ড্রয়িং রুমে এসে দেখে ঋষি বসে চোখের জল পেলছে। ঋষি, তুই কান্না করছিস কেন? তোর ভাবি কোথায়? ভাইয়া, আমিও কলেজ থেকে এসে দেখি ভাবি বাসায় নেই। কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। আমি ভেবেছিলাম তোমার সাথে আছে, কিন্তু তুমি যখন অফিস থেকে একা বাসায় এলে তখন বুঝলাম তোমার সাথে নেই। ভাইয়া, ভাবি কোথায় গেছে তুমিও জানো না? আমার খুব খারাপ লাগছে ভাবির জন্য। ঋষির কথা শুনে আয়ানের ধম বন্ধ হয়ে আসছে। ঘরের চারদিকটা যেন ঘুরছে। প্রাপ্তির কোনো বিপদ হলো না তো? আবিদ চৌধুরী আর আকাশ বসে চা খাচ্ছে। আয়েশা বেগম আর সুমি কোনো একটা কথা নিয়ে হাসাহাসি করছে। রফিক আকাশের রুমে গেছে অফিসের ফাইল নিয়ে আসতে। এমন সময় কলম বেলের শব্দ শুনে আবিদ চৌধুরী আকাশকে বলল, তুই বস, আমি গিয়ে দেখছি। আবিদ চৌধুরী উঠে গিয়ে দরজাটা খুলতেই অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। আর যার দিকে তাকিয়ে আছে সে এক গাল হাসি দিয়ে আবিদ চৌধুরীর পা ছুঁয়ে সালাম করে উঠে দাঁড়িয়ে, আরে বাবা, আপনি এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে আমি ঘরে ঢুকবো কি করে? সরেন তো সরেন। কথাটা বলেই আবিদ চৌধুরীকে হাত দিয়ে সরিয়ে ঘরে ঢুকল। ঘরে ঢুকতেই সবাইও অবাক হয়ে তাকিয়ে, প্রাপ্তি, প্রাপ্তি, আমি। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তারা তাকে এগিয়ে এসে আমাকে বরণ করে ঘরে তুলুন। আয়েশা বেগম আর সুমি আবিদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে প্রাপ্তিকে এইভাবে হঠাৎ দেখে মাথায় কোনো কাজ করছে না আবিদ চৌধুরীর। কি করবে তাই হ্যাবলার মতো তাকিয়ে আছে। প্রাপ্তি আকাশের দিকে তাকিয়ে, ভাইয়া, আপনি ঠিক আছেন তো? যেভাবে আমাকে দেখে হাঁ করে আছেন, মশা ঢুকে যাবে, হাঁটা বন্ধ করুন। প্রাপ্তির কথা শুনে আকাশও থ হয়ে গেছে। আবিদ চৌধুরী এইবার নিজের নীরবতা ভেঙে প্রাপ্তির কাছে এগিয়ে এসে, এই মেয়ে, কখন থেকে যাকে যা ইচ্ছে বলে যাচ্ছ, ব্যাপারটা কি তোমার? এই বাড়িতে এসেছো কেন? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে আমার বাড়িতে আসার? প্রাপ্তি মুখটাকে একটু গম্ভীর করে, শুনুন, আমি আপনার বাড়ি আসিনি, আমি এসেছি আমার শ্বশুর বাড়ি। তাই আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে এই বাড়ি থেকে বাহির করার? আবিদ চৌধুরী কথাটা ভালো করে যাচাই না করে, হ্যাঁ তা ঠিক, মনে পড়তেই, এই না, কি বলছো উল্টাপাল্টা? এটা আমার বাড়ি, আর আমি তো তোমার শ্বশুর। প্রাপ্তি মুচকি হেসে, বাবা, তাহলে আপনি স্বীকার করছেন আমি আপনার ছোট বউ। প্রাপ্তির কথাটা শুনে আবিদ চৌধুরী ভ্যাবাচাকা খেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে, আর সবাই মিটমিট করে হাসছে। রফিক নেমে এসে প্রাপ্তিকে দেখে, মামনি কেমন আছো? প্রাপ্তি, রফিক চাচা, আমি একদম পারফেক্ট। যার এইরকম একজন শ্বশুর আছে সে কি খারাপ থাকতে পারে? কথাটা শুনে ফরিকও হাসছে। আবিদ চৌধুরী, এই মেয়ে, তোমার মতলবটা কি সেটা বলো, এই বাড়িতে কেন এসেছো? প্রাপ্তি, মাথায় এত গোবর নিয়ে এত বড় বিজনেসম্যান হলেন কিভাবে? ব্যাগপত্র দেখেও বুঝেন না আমি এই বাড়িতে থাকতে এসেছি, নাকি বুদ্ধিটাও মাথা থেকে গেছে? রফিক চাচা, আপনাদের ছোট ছেলে আগে যেই রুমে থাকতো আমার ব্যাগগুলো সেই রুমে রেখে আসুন। আবিদ চৌধুরীর দিকে তাকিয়ে, আর হ্যাঁ, এই বাড়িতে আমি বেড়াতে আসিনি, সারা জীবনের জন্য আসছি। আবিদ চৌধুরী, না, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হও। প্রাপ্তি, বাবা, আমি আপনার ছেলের সাথে ঝগড়াঝাটি করেই এখানে এসেছি। যদি আপনি আমাকে এখন এই বাড়ি থেকে বের করে দেন তাহলে আমার আর কোনো উপায় নেই, সোজা থানায় যেতে হবে। আর থানায় গেলে সবাই জানতে পারবে বিখ্যাত বিজনেসম্যানের ছোট ছেলের বউ তাদের নামে থানায় মামলা করেছে। তারপর কি হবে বাবা? থাক, আমিই বলছি, কাল পেপারে বাহির হবে, টিভিতে দেখানো হবে, সাথে আপনার ছবিও থাকবে।
এখন আপনিই বলুন বাবা, এটা কি ভালো দেখাবে? কথাগুলো বলে প্রাপ্তি মুখ টিপে টিপে আসছিল। প্রাপ্তির কথা শুনে আকাশ আবিদ চৌধুরীর পাশে গিয়ে ফিসফিস করে, আব্বু, তুমি ওকে এ বাড়ি থেকে বাহির করো না। এই মেয়ে কি বলছে শুনেছ? যদি সত্যিই এমন কিছু করে তাহলে আমাদের কোনো মান সম্মান থাকবে না, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না, তোমার এতদিনের সম্মান এক নিমিষেই শেষ হয়ে যাবে। আকাশের কথা শুনে আবিদ চৌধুরী হ্যাঁ সূচক বুঝিয়ে গলাকা ভালো করে কেশে, এই মেয়ে শুনো, তোমার কোথাও যেতে হবে না, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, তবে একটা শর্তে, তুমি আমার সামনে বেশি আসবে না বলে দিলাম। কথাগুলো বলেই আবিদ চৌধুরী নিজের রুমে চলে গেল। আবিদ চৌধুরী যেতেই সবাই খুশিতে হাসতে লাগলো। আয়েশা বেগম প্রাপ্তিকে জড়িয়ে কপালে একটা চুমু দিয়ে, কতদিন পর তোকে দেখেছি, তুই কি সত্যিই আমার ছেলের সাথে ঝগড়াঝাটি করে এসেছিস? আরে মা, তুমিও না, ওর সাথে আমি ঝগড়া করব কেন? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে ওকে কল দিচ্ছি। আয়ান প্রাপ্তিকে না খুঁজে পেয়ে অস্থির হয়ে আছে। আসিফকে ফোন করে বলতেই সবাই এই বাসায় চলে এসেছে। নীলিমা বেগম প্রাপ্তির রুমে বসে কান্না করতে করতে, আয়ান, আমার মেয়েটার কি এমন হলো? কাউকে কিছু না বলে এইভাবে বাসা ছেড়ে চলে গেছে। মেয়েটা কোথায় আছে, কি করছে, কেউ কিছু বলতে পারছে না। আমার মেয়েটার আবার নতুন কোনো বিপদ হলো না তো? আয়ান, মা, ও তো ফোনও অফ করে রেখেছে, কি করব আমার মাথায় কিছু আসছে না। এমন সময় ফোন বাজতেই ফোন হাতে নিয়ে দেখে প্রাপ্তির নাম্বার থেকে কল। ঘড়ি করে ফোন রিসিভ করেই, হ্যালো প্রাপ্তি, তুমি কোথায়? কোথায় গেছো কাউকে কিছু না বলে? তুমি জানো না, তোমাকে না দেখলে আমি পাগল হয়ে যাই। তুমি আমাকে এইভাবে একা রেখে কোথায় গেলে প্রাপ্তি? কথাগুলো বলেই ভেঙে পড়ল আয়ান। প্রাপ্তি, তুমি আমার কথাটা শোনো প্লিজ, এইভাবে কান্নাকাটি করো না। আসলে আমি তোমাকে বলে আসতাম, কিন্তু আমি জানি তোমাকে বললে তুমি কখনোই আমাকে আসতে দিতে না, তাই আমি কাউকে কিছু না বলে চলে আসছি। আর আমি অনেক ভালোও আছি। আয়ান চোখ মুছতে মুছতে, কোথায় আছো তুমি? তুমি বলো, আমি এক্ষুনি আসছি। প্রাপ্তি, না, তুমি এখন আসবে না। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে তোমার মা বাবা সবাইকে ফিরিয়ে দিব, আর আমি সেই কাজটা সাকসেসফুল করার জন্যই আসছি তোমাদের বাড়িতে। তুমি টেনশন করো না প্লিজ। আয়ান, প্রাপ্তি, আমার কাউকে লাগবে না, যদি কখনো ভাগ্যে থাকে এমনিতেই আসবে। আর আবিদ চৌধুরী তোমাকে কখনো মেনে নেবে না, প্লিজ তুমি চলে আসো। প্রাপ্তি, তুমি একদম চিন্তা করো না, আমি থাকার অনুমতি পেয়ে গেছি। আয়ান, প্রাপ্তি, তোমাকে ছাড়া আমি একা থাকবো? ইম্পসিবল, আমি পারবো না, আমি এক্ষুনি তোমাকে নিতে আসছি, চুপচাপ এখন তুমি আমার সাথে বাসায় আসবে। প্রাপ্তি অনেক বুঝিয়ে সুঝিয়ে আয়ানকে কোনো মতে রাজি করালো। প্রাপ্তি, এবার আম্মুকে ফোনটা দাও। আয়ান নীলিমার কাছে ফোন দিতেই, আম্মু শোনো, আমি যতদিন না আসছি আয়ান আর রেশির খেয়াল রেখো, আর আমি এসেই রেশি আর অভ্রর বিয়েটা দিব। প্রাপ্তি কথা শেষ করে দেখে সুমি পাশে দাঁড়িয়ে আছে। ভাবি, কখন এলে? সুমি, কিছুক্ষণ হলো, তুই কথা বলছিস তাই ডিস্টার্ব করিনি, তবে তুই আর যা খেল দেখালি না, আমি নিজেই অবাক হয়ে গেছি। তবে তুই এই বাড়িতে আসছিস আমার এখন খুব ভালো লাগছে। আচ্ছা, আয়ান পাগলটা তোকে ছাড়া থাকবে কি করে? প্রাপ্তি, জানি না, অনেক তো বুঝালাম, কখন আবার কি করে বসে আল্লাহই ভালো জানে। সুমি, আচ্ছা এখন খেতে চল, পরে তোর সাথে অনেক কথা বলবো, আড্ডা দিব। সুমি আর প্রাপ্তি এসে দেখে আকাশ আর আবিদ চৌধুরী খেতে বসে গেছে। প্রাপ্তি এসে আবিদ চৌধুরীর পাশের চেয়ারটায় বসল। প্রাপ্তিকে দেখে আবিদ চৌধুরী বিরক্তিকর ভাব নিয়ে, এই বাড়িতে কি শান্তিতেও খেতে পারবো না, যখন তখন যে কেউ সামনে এসে পড়ে? প্রাপ্তি আয়েশা বেগমের দিকে তাকিয়ে, মা, বাবা আপনাকে কি বলছে শুনেননি? যখন তখন সামনে আসেন কেন? বাবা আপনার জন্য শান্তিতেও খেতে পারছেন না। প্রাপ্তির কথা শুনে আবিদ চৌধুরী থতমত হয়ে, এই মেয়ে, আমি কখন এই কথা ওকে বললাম? তুমি তো দেখছি পাজি মেয়ে। আয়েশা বেগম বুঝতে পেরে লুকিয়ে লুকিয়ে হাসছে। আকাশ আর সুমি হাসি আসছে দেখে মুখে হাত দিয়ে রেখেছে। প্রাপ্তি, বাবা, আপনি মিথ্যা বলেন এটা তো জানতাম না, একটু আগেই তো আপনি কথাগুলো বলেছেন। যাই হোক বাবা, খেয়ে নিন, মনে এত চিন্তা রাখলে শান্তিতে খেতে পারবেন না। আবিদ চৌধুরী মনে মনে ভাবছে, এই মেয়ে তো দেখছি পুরোই সাংঘাতিক, যা বলি সবই উল্টো করে ফেলে। আবিদ চৌধুরী মনে মনে ভাব
স্ট্রং দেখিয়ে চলে, কাউকে বুঝতেই দেয় না ওনার শরীরটা যে ভালো না।